অর্থনীতির ছাত্রীরা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পড়াবো, অর্থ এবং ব্যাংক ব্যবস্থা বা মানি অ্যান্ড ব্যাংকিং। এটা তোমাদের নবম অধ্যায়ে রয়েছে। এই অর্থ এবং ব্যাংক ব্যবস্থা পড়তে গিয়ে তোমরা সবাই জানো, অর্থ মানে টাকা পয়সা, যেটা এখন তোমরা দেখছো বা যেটা নিয়ে ক্রয় বিক্রয় করছো সেটা। কিন্তু কখনো একবার মনে হয় তোমাদের যে প্রাচীনকালে মানুষরা কিভাবে দ্রব্য কেনা বেচা করত? সেটা এইভাবে যে একজন ব্যক্তির কাছে যা আছে দ্রব্য, তার সে অন্য ব্যক্তির কাছে যেত এবং তার নিজের দ্রব্যটা তাকে দিয়ে তার কাছে অন্য দ্রব্যটা সে নিত। এইভাবে কিন্তু দ্রব্যের সঙ্গে দ্রব্যের বিনিময়, তাই এটাকে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম বলা হয়। এই প্রথার প্রচলন সবথেকে আগে করেছিল মেসোপটেমিয়ার উপজাতিরা। আজ আমরা আর একটু বুঝে নিই যে তোমরা বিনিময় প্রথা সবাই জানো, কিন্তু বিনিময় প্রথা আসলে কি কি অসুবিধার সৃষ্টি করেছিল একটুখানি দেখে নিই। আমি আগের মতন বোর্ডটাকে দুভাগে ভাগ করেছি, এখন তোমাদের এগুলো দেখার দরকার নেই। আর তোমরা ধরো এ একজন ব্যক্তি এবং বি আরেকজন ব্যক্তি, তাহলে এর কাছে এক বস্তা ধরো চাল রয়েছে, সে বি এর কাছে ধরো কাপড় রয়েছে, এক জোড়া কাপড় রয়েছে। তো এখন এর দরকার কাপড়, এর প্রয়োজন আছে, চাহিদা করছে এর এক জোড়া কাপড়। তখন সে কি করবে? বি এর কাছে যাবে, বিকে এটা দেবে আর এর থেকে কাপড়টা নিয়ে নেবে। এই তো, এটা সিম্পল বার্টার সিস্টেম হলো। কিন্তু এরকম হতে পারে যে এর যে কাপড়টা দরকার, বিয়ের কাছে কাপড় কিন্তু নেই, বিয়ের কাছে সে কাপড় নেই, তাহলে সে কি করবে? তার মানে কি? এটাকে বলে অভাবের দ্বৈত সমাপতন। ঠিক করে বোঝো, এর অভাব আছে কি? কাপড়ে, এর অভাব আছে চালে, কিন্তু এর কাছে তো কাপড়টা থাকতে হবে, তবেই সে এর সঙ্গে বিনিময় করবে। আর যদি এর চালের প্রয়োজন হয়, তা না হলে এর কাপড়ের প্রয়োজন, এর কাছে কাপড় নেই, তাহলে সে তো অন্যের কাছ থেকে অন্য কিছু নিয়ে তার কাপড় বিক্রি করবে। এর কাছে তো কাপড়টা থাকতে হবে। বিয়ের কাছে যদি কাপড় না থাকে, বিয়ের কাছে যদি কাপড় না থাকে, তাহলে এই এর সঙ্গে দ্রব্য বিনিময় প্রথাটা ফেল করে যায়। তো এইখানে হচ্ছে এর অভাব হচ্ছে কাপড়ে, এর অভাব হচ্ছে চালে, তবেই এইটা সম্ভব হচ্ছিল বিনিময় প্রথা। এটাকে বলে দ্বৈত, অভাবের দ্বৈত সমাপন। আমার কাছে একটা জিনিসের অভাব হলো, সেই জিনিসটা তোমার কাছে থাকতে হবে, তবেই আমি আর তুমি বিনিময় করতে পারবো, আর তা না হলে বিনিময় হচ্ছে না। তার মানে এটাকে বলবো অভাবের দ্বৈত সমাপন্তন। দ্বৈত মানে উভয় দিকে সেই অভাব বোধটা থাকতে হবে, যেটা তোমার অভাব সেটা আমার কাছে থাকতে হবে, সেই দ্রব্যটা যেটা আমার অভাব, যেই দ্রব্যের বা সেবার অভাব সেটা তোমার কাছে থাকতে হবে, তা না হলে এই বিনিময় প্রথা অসুবিধা দেখা দিচ্ছিল। আর কি? ধরো এর কাপড় ছাড়াও রয়েছে আরো অনেক কিছু প্রয়োজন। ধরো এর প্রয়োজন হচ্ছে দুধের, ধরো এর প্রয়োজন হচ্ছে আরো অন্য দ্রব্যের। তো এই তিনটে দ্রব্য একজনের কাছে সে নাও পেতে পারে, কিন্তু এটা জানে না কতটা চাল দিলে কতটা কাপড় পাবে। ধরো এর কাছে কাপড় রয়েছে, এ ঠিক আছে কাপড় পেতে পারে, কিন্তু কত চাল দিলে বিয়ের কাছে, এর বিয়ের কাছে একটাই আছে জিনিস, তার মানে একে এই কাপড় ছাড়া দুধ বা অন্যান্য দ্রব্য কিনতে গেলে একজনের কাছে গেলে হবে না,
অনেকের কাছে যেতে হবে। আর এই জিনিসটা যদি চাল যদি মানে দিতেও হয়, তাহলে কতটা চালের বদলে কাপড় পাবে সেই হিসেব জানা নেই। তা না হলে জানতে আছে একে অল্প চাল, তাকে অল্প চাল, তাকে অল্প চাল, তিনজনকে চাল দিয়ে আমি এই তিনটে দ্রব্য কালেক্ট করতে পারি। কিন্তু এই সংগ্রহে অনেক সময় হয় কি, যে যা জিনিস এর কাছে আছে সেটা ছোট ছোট ভাগে ভাগ করা যায় না। ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে একজন ব্যক্তির কাছে একটা গরু আছে, যেই গরুটা সে বিক্রি করতেছে, এবং তার তিনটে জিনিস প্রয়োজন। তার মানে তাকে তিনজনের কাছে গিয়ে সেই প্রয়োজন মেটাতে হবে। একজনের কাছে নাও থাকতে পারে তিনটে জিনিস, তাহলে গরুটা কি ভাগ করবে কি? তো এইখানে যদি দ্রব্য অবিভাজ্য না হয় তাহলে বিনিময় প্রথার অসুবিধা হবে। যদি অভাবে দ্বৈত সমাপন না হয় তাহলে বিনিময় প্রথার অসুবিধা হবে। তারপরে এখন যেমন টাকার আবিষ্কারের ফলে বলতে পারছি আচ্ছা ঠিক আছে আজকে দিও না, কালকে দিয়ে দেবে টাকাটা, কিন্তু এখানে এরকমও তো হতে পারে যে যে দ্রব্যটা আমার কাছে আছে সেই দ্রব্যটা তাড়াতাড়ি পচনশীল দ্রব্য। ধরো আমার কাছে ফল আছে, এবার ফলের বিনিময়ে আমি বলতে পারছি না যে তুমি মানে আমি 5 দিন পরে এই ফলটা তোমায় দেব, এটা তো আমি বলতে পারবো না। কারণ কি, পচনশীল দ্রব্য তক্ষুনি দ্রব্যের সঙ্গে দ্রব্য বিনিময় করতে হবে, তা না হলে ওটা হবে না। অর্থাৎ সঞ্চয়ের আমার অসুবিধা দেখা দিচ্ছে। তাহলে এই সমস্ত অসুবিধার জন্য বিনিময় প্রথা থেকে সরে আসতে হয়েছে। ধীরে ধীরে মানুষকে সভ্যতার গতি যেমন যেমন এগিয়েছে, তোমরা জানো যে অর্থনীতিও নিজের জায়গায় থেমে থাকেনি। সুতরাং আস্তে আস্তে সেই কড়ির প্রচলন, কোথাও কোনো অন্য মুদ্রার প্রচলন ছিল স্থানীয়ভাবে, যেটা কিন্তু সবাই মেনে নিত না। সব অঞ্চলের মানে ধরো বাংলাদেশের কিছু অঞ্চলে কড়ির অপ্রচলন আছে, তারা যদি উড়িষ্যার কোনো অঞ্চলে চলে যায় তাহলে কিন্তু সেই কড়ি কেউ নেবে না, তার কোনো দাম হবে না। তার মানে সেই পয়সার মধ্যে সর্বজন গ্রাহ্যতা, মানে সবাই গ্রহণ করবে, সবাই মানবে এটা টাকা বলে, তবেই তারা সেই তার বিনিময়ে দ্রব্য বা সেবা লেনদেন করতে পারে। তাহলে এই সমস্ত যখন গণ্ডগোল শুরু হয়েছিল বিনিময় প্রথা এবং সভ্যতা একটু একটু এগিয়ে এসছে, সুতরাং অর্থেরও কিন্তু রূপ বদল করতে করতে যাচ্ছে। তোমরা জানো যে তারপরে বিভিন্ন রাজা রাজরাদের সময় কোথাও সোনার ব্যবহার, কোথাও স্বর্ণ মুদ্রা, কোথাও রৌপ্য মুদ্রা, কোথাও তামা, কাঁসা, পেতল, এখন তো কয়েন্সগুলো বিভিন্ন ধাতুর কয়েন আমরা দেখছি। তো এইগুলো হচ্ছে অর্থ, কিন্তু তারপরেও অর্থ কি, এটা আমাদের অর্থ কি, তার মানে অর্থ কি করতে হলে অর্থ কি 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 কাজ করে আমাদের জানতে হবে। তো অ্যাকচুয়ালি যে যদি একটা লাইনে বলতে পারো তাহলে মানি ইজ হোয়াট মানি ডাজ, বা খুব সুন্দর করে একটা কবিতা আছে, মানি ইজ দ্য ম্যাটার অফ ফাংশনস ফর আ মিডিয়াম, আ মেজার, স্ট্যান্ডার্ড অ্যান্ড স্টোর। তার মানে এর বিনিময়ের মাধ্যম রূপে অর্থ কাজ করছে, বিনিময়ের মাধ্যম রূপে মানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, রূপে কাজ করছে। কিরমভাবে না, এই যে পেনটা, এই পেনটা সহজেই বলে দিচ্ছি যে এর 10 টাকা দাম, তাহলে পেনটা দাও আর 10 টাকা নাও, অন্য দ্রব্যের প্রয়োজন হচ্ছে না। তাহলে বিনিময়ের মাধ্যম, তার মানে কি, দ্বৈত অভাবে দ্বৈত সমাপতন না হলেও এখানে বিনিময় হতে পারছে, দ্রব্যের কেনা বেচা হতে পারছে, এরকম একটা জিনিস হচ্ছে অর্থ। তার মানে অর্থ কি কাজ করে, বিনিময়ের মাধ্যম রূপে কাজ করছে। আগে তোমাদের আমি দাম এবং মূল্য পড়াবার সময় বলেছিলাম, দাম মানে কি, যখনই কোনো দ্রব্যের সঙ্গে অর্থের বিনিময় হচ্ছে তখনই সেটাকে দাম বলছি। তাহলে এটা বিনিময়ের মাধ্যম রূপে তোমরা বুঝতে পারছো খুব সহজে। আর পরিমাপের মানদণ্ড বা ইউনিট অফ অ্যাকাউন্ট, পরিমাপের
দ্রব্যের মানদণ্ড বলেছি, ওই যে বললাম যে এ কতটা চাল দিলে কতটা কাপড় পাবে তার হিসাব করা যেত না আগে, যেহেতু দ্রব্যের বিনিময় দ্রব্য বা কোনো দ্রব্য তরল পদার্থ, ধরো এর কাছে দুধ আছে, দুধের বদলে সে চাল চাইছে, দুধটা হচ্ছে তরল পদার্থ, দুধের একক এখন আলাদা, লিটারে মাপা হয়, কিন্তু চালের একক তখন সের বা কিছু পরবর্তীতে কেজিতে এই সমস্ত এসছে। কিন্তু আগেকার দিনে দ্রব্যের বদলে দ্রব্য হলে একটা হয়তো তরল পদার্থ, একটা হয়তো কঠিন পদার্থ, একটা হয়তো জীবনযাপনের জন্য অত্যন্ত আবশ্যক দ্রব্য, অন্যটা হয়েছে হয়তো কতটা আবশ্যক দ্রব্য নয়। তো এই জন্য এই সমস্ত দ্রব্যের পরিমাপ, যে কতটা দিলে কতটা পাবো, এটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যেত। তাহলে পরিমাপের মানদণ্ড হিসাবে অর্থটা কাজ করছে। আমরা 10 টাকায় কটা পেন পাচ্ছি? একটা পেন, সহজে বলা যাচ্ছে। 20 টাকায় তাহলে কটা পেন পাবো? 2টো পেন। তাহলে কি করে আমরা এগুলো পরিমাপের মানদণ্ড হিসাবে অর্থ কাজ করছে। আর পরে মূল্য শোধের মাপকাঠি বা স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস। এই যে ডিফার্ড কথাটার মানে কি? মানে আজকে না দিতে পারলেও দোকানে তুমি গেলে কিছু টাকা কম হয়ে গেল, তুমি 5টা জিনিস কিনলে কিছু টাকা কম হয়ে গেল, দোকানি তোমাকে চিনলে কি করবে? ঠিক আছে, কালকে এসে দিয়ে যাবে। তো এই যে পরে এসে শোধ করা যাবে, কারণ ওই সময়ের মধ্যে মানে ওই টাকার ভ্যালু ওঠানামা করবে না, তাই জন্য সে বলতে পারে ঠিক আছে 2 দিন পরে দেবে কি 1 সপ্তাহ পরে। তো এই জন্য পরে মূল্য শোধের মাপকাঠি হিসাবে এটা কাজ করছে। আর মূল্যের সঞ্চয়, ওই যে বললাম যে আমি যদি পচনশীল জিনিস হয় তাহলে তো রাখতে পারবো না, তাকে সঞ্চয় করে রাখা যাবে না। আর এটা খুব দরকারি একটা যে এমন জিনিস অর্থ হওয়া উচিত যে জিনিস জমিয়ে রাখা যাবে। কেন না? এর 2টো কারণ আছে। একটা হচ্ছে মানুষ কোনো দ্রব্য বিক্রি করে আয় করে, যে আয়টা করে সেটা সঙ্গে সঙ্গে সবটা খরচ নাও করতে পারে। আর আমরা কি করি? আংশিক খরচ করি, আংশিক থেকে। তার কারণ কি? এরকম হয় যে মানুষ মাসে আয় করে, কি বছরে আয় করে, কি সপ্তাহে আয় করে, মানে একটা নির্দিষ্ট সময়সীমার পরে আয়টা হচ্ছে। কিন্তু পুরো 1 মাসের শেষে আমরা আয় করলে পুরো মাসটা ধরে তো আমাদের চালাতে হবে, তখন আমরা কি করে চালাই? না সঞ্চিত অর্থ দিয়ে চালাই। তাই জন্য সঞ্চয়ের মাধ্যম রূপে এই মানে এমন বস্তু, এমন দ্রব্যকে অর্থ বলা যেতে পারে যেটা সঞ্চয়ের মাধ্যম রূপে কাজ করে। তাহলে অর্থ যেই বস্তুই হোক না কেন, অর্থকে হতে হবে বিনিময়ের মাধ্যম রূপে কাজ করতে হবে, পরিমাপের মানদণ্ড হিসেবে কাজ করতে হবে, পরে যাতে মূল্যটা পরিশোধ করা যায় এরকম মাপকাঠি থাকতে হবে। আমি কারোর থেকে একজনের কাছ থেকে ধার নিলাম, সেই ধার আমার কত সুদের পরিণত হচ্ছে, কত দিন পরে আমি তাকে ফেরত দিচ্ছি, বা সেই ধারের কি শোধ করার জন্য কি অর্থ আমাকে ব্যয়িত করতে হবে, সেটা রেখেই লোকেরা ধার করে, সেটা জেনেই লোকেরা ধার করে। তাহলে পরে মূল্য শোধের মাপকাঠি হিসেবে কাজ করতে হবে, আর মূল্যের সঞ্চয় হিসেবে কাজ করতে হবে, যাতে সেটা সঞ্চিত রাখা যায়। তাহলে এই মূলত 4টে ক্যারেক্টারিস্টিক্স, 4টে বিষয় মুদ্রাতে থাকতেই হবে, তবেই আমরা ওটাকে অর্থ হিসাবে বলতে পারব। কিন্তু এই গেল অর্থের বেসিক জিনিস, যে যাকে অর্থ বলা যায়। তবুও কিন্তু অর্থ কি এখনো কিন্তু পরিষ্কার নয়। তার কারণ হচ্ছে যে অর্থ বিভিন্ন মানে অর্থকে বিভিন্ন প্রকারে ভাগ করা যায়। তো এইসব অর্থের শ্রেণীবিভাগটা একটু দেখে নিই। প্রচলনের ভিত্তিতে অর্থকে 2 ভাগে ভাগ করা যায়, প্রকৃত অর্থ বা এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল মানি। অ্যাকচুয়াল মানি, প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থ হচ্ছে
অর্থ কি? প্রকৃত অর্থ হচ্ছে সেই অর্থ যেটা আমরা সহজে কেনা বেচা করতে, সহজে আমি বলবো না, যেমন আমরা এখানে ভারতের পত্র মুদ্রা, বিভিন্ন পেপার কারেন্সিগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন ধাতব মুদ্রা বা কয়েন্স যে দেখতে পাই, সেইগুলো হচ্ছে প্রকৃত অর্থ, যেগুলো মানুষ চেনে যে এইগুলোই টাকা। তো এটা হচ্ছে প্রকৃত অর্থ। আর হিসাবের অর্থ, হিসাব নিকাশের অর্থকে কেন, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় বলে যে হিসাবের অর্থ, হিসাবের হচ্ছে একটা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা একটা আন্তর্জাতিক সংস্থা, যেই সংস্থা সদস্য দেশগুলো যদি কোনো বিপদে পড়ে এই সংস্থা থেকে ঋণ নিতে, এর একটা নিজস্ব হিসাবে মুদ্রা রয়েছে, সেটা প্রচলিত মুদ্রা নয়। এই যে বলছে প্রচলনের ভিত্তিতে প্রকৃত অর্থ, প্রকৃত অর্থ বিভিন্ন দেশের, যেমন জাপানের ইয়েন বলা হয়, ইউরোপের ইউরো বলা হয়, ভারতে টাকা বলা হয়, বাংলাদেশের টাকা বলা হয়, এরকম নিজস্ব মুদ্রা সব দেশের অধিবাসীরা কিন্তু চেনে, তাদের এইটাকে প্রকৃত অর্থ বলা হচ্ছে। কিন্তু এই যে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটাকে শর্ট ফর্মে IMF বলছে, এর নিজস্ব একটা হিসাবের মুদ্রা আছে যাকে বলা হয় SDR, স্পেশাল ড্রয়িং রাইট, স্পেশাল ড্রয়িং রাইট, SDR। এইটা হচ্ছে বিশেষ ধরনের হিসাবের মুদ্রা, যা কোনো দেশ এখান থেকে কোনো মুদ্রা নিতে গেলে এই স্পেশাল ড্রয়িং রাইট বা এই মুদ্রা দ্বারা, এই হিসাবের অর্থ দ্বারা তারা মুদ্রা তুলতে পারে। তো এইভাবে হিসাবের নিকাশের মুদ্রা বা অ্যাকাউন্টিং মানি আর অ্যাকচুয়াল মানিকে তফাৎ করেছে। এবার এসো গ্রহণযোগ্যতার ভিত্তিতে অর্থ। গ্রহণযোগ্যতার ভিত্তিতে হচ্ছে আইন সিদ্ধ অর্থ, যেটাকে লিগ্যাল টেন্ডার মানি বলছে, লিগ্যাল টেন্ডার মানি। এই আইন সিদ্ধ অর্থ, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে অর্থ কিন্তু তখনই অর্থ বলবো যখন কোনো দেশের সরকার বলবে এটা অর্থ। সরকার যদি না বলে তাহলে কিন্তু 1 টাকার মুদ্রাটাও কোনো মুদ্রা, তার মানে সরকারের সিলমোহর থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে এইটা ভারতের মুদ্রা, তবে গিয়ে কিন্তু এটা আইন সিদ্ধ অর্থ হবে, তা না হলে কিন্তু অর্থ হবে না। তাহলে আইন সিদ্ধ অর্থ বা লিগ্যাল টেন্ডার মানি কাকে বলে? এটা আবার দুভাগে ভাগ করা হচ্ছে। অসীম, আমি পুরোটা লিখছি না, অসীম আইন সিদ্ধ অর্থ বা আনলিমিটেড লিগ্যাল টেন্ডার মানি, আর সসীম, সসীম আর সসীম আইন। অসীম মানে আনলিমিটেড, সসীম মানে লিমিটেড। আনলিমিটেড আর লিমিটেডটা কি জিনিস? এইটা হয় যে অনেক সময় তুমি দেখবে যে তুমি অটোতে চেপেছো বা রিক্সায় চেপেছো, কিছু খুচরো যদি তুমি দাও, যে যদি তোমার ভাড়া ধরো 40 টাকা হলো, তুমি যদি খুচরোতে দাও তখন রিক্সাওয়ালা রেগে যাবে বা অটোওয়ালা রেগে যাবে। অথচ তুমি যদি তাকে বড় নোট দাও তখন তিনি আবার বলবেন যে খুচরোতে। তো এই সমস্যাগুলো আমরা প্রায়ই খুব মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখতে পাই। মানে পারতাম, এখন তো বাইরে যাওয়া বন্ধ কোভিড সিচুয়েশনে, কিন্তু এই সমস্যার সম্মুখীন অনেককেই হতে হয়। তার মানেটা হচ্ছে যখন তুমি বড়
কিছু জিনিস মানে বড় মানে কি বেশি দামের কিছু জিনিস কিনতে চাইছো, তখন যদি তুমি ছোট 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 ধাতব মুদ্রা বা কয়েন্সে দাও তাহলে তারা নেবে না। ধরো 1 টাকার তুমি কয়েন্সে তুমি 50 টাকা দিতে চাইছো, তিনি কিন্তু অস্বীকার করতে পারেন। কিন্তু দেখো ধাতব মুদ্রা লিগাল টেন্ডার মানি, অর্থাৎ ভারত সরকার দ্বারা এটা বলা হয়েছে যে হ্যাঁ এটা ভারতের 1 টাকার মুদ্রা, কিন্তু তুমি যখন বড় ধরো 10,000 বা 15,000 দিচ্ছ, তখন তুমি 1 টাকার কয়েনে তাকে দাও, তিনি খুবই রেগে যাবে। তা এটা তার মানে কি, এটা হচ্ছে সসীম মানে লিমিটেড লিগাল টেন্ডার মানি, সসীম মানে সীমার মধ্যে থেকে এটা ঠিক আছে, সর্বজন গ্রাহ্যতাও আছে, সরকারও দ্বারা আইন সিদ্ধ অর্থ, কিন্তু নেব কি নেব না এটা একটুখানি অসুবিধায় পড়ে যায়। আর হচ্ছে সসীম আইন সিদ্ধ, এই সসীম বললাম অসীম আইন সিদ্ধ, এরকম যেগুলো পত্রমুদ্রা আমরা দেখি 50 টাকার 100 টাকার নোটগুলো, সেইগুলো হচ্ছে অসীম আইন সিদ্ধ। অনেক বড় বড় অ্যামাউন্টের টাকা আমরা ওই 100 টাকা কি 500 টাকার নোটে মানে দিতে পারি, লেনদেন করতে পারি। তাহলে আইন সিদ্ধ অর্থ মোটামুটি বোঝা গেল যে অসীম এবং সসীম আইন সিদ্ধ হয়। আর ঐচ্ছিক অর্থ আমি বলেছিলাম, ঐচ্ছিক মানে মানুষের ইচ্ছার ওপর নির্ভরশীল, ওটা হবে কি হবে না। ওই যে বললাম যে ভারতীয় কয়েনগুলো ধাতব মুদ্রাগুলো অনেক সময় ঐচ্ছিক হয়ে যায়, আবার অনেক সময় ঠিক আছে ভালো করেই নেয়। যদি তুমি কম কিছু কেনো তখন তুমি তোমার কোনো 5 টাকা দাম কোনো জিনিসের, তখন তুমি 1 টাকা ধাতব কয়েন্সে নিতে পারো। কিন্তু যদি তোমার ধরো 500 টাকা হলো আর তুমি যদি 1 টাকা করে কয়েন্স দিচ্ছ, তখন সেইখানটায় বলতেই পারে যে না আমি 1 টাকা নেই। এটা হচ্ছে ঐচ্ছিক। এখানে হয়তো পদমর্যাদার ভিত্তিতে প্রামাণিক অর্থ, এই পদমর্যাদার ভিত্তিতে প্রামাণিক অর্থ বা স্ট্যান্ডার্ড মানি কি? এই প্রামাণিক অর্থ হচ্ছে একটা মুদ্রার যে ধাতু দিয়ে তৈরি এবং তার উপরে যা লেখা থাকবে, ধরো এটা ধরো 100 লেখা আছে, কিন্তু এটার যে ইয়েটা যে ধাতু দিয়ে তৈরি, সেই ধাতু এটাকে বলছে অন্তর্নিহিত মূল্য, এবং ওপরে যা লেখা আছে সেই দুটো সমান, তখন এটাকে প্রামাণিক অর্থ বা স্ট্যান্ডার্ড মানি বলি। এই প্রামাণিক অর্থ কিন্তু এখন আর কোথাও কোনো দেশে প্রচলিত নয়। আগেকার দিনে রাজারা যে স্বর্ণ মুদ্রা বা রূপার মুদ্রা, তার মানে ওই রূপাকে গলালে ওর উপরে যা লেখা থাকবে, রূপাকে গলালে ঠিক তাই দেবে। তার মানে কি, যে ওর অন্তর্নিহিত মুদ্রা এবং ওপরে যে লেখাটা রয়েছে সেই দুটো এক, তখন আমরা তাকে প্রামাণিক অর্থ বলবো, যেটা এখন আর কোনো দেশেই প্রায় প্রচলিত নয়। এখন আমাদের কাছে টোকেন অর্থ বা টোকেন মানি প্রচলিত। কারণ তোমরা দেখবে যে আমাদের যে পেপারগুলোতে যে টাকার অ্যামাউন্টটা লেখা থাকে, সেটা সাধারণত সেটা গলালে সেই ইয়েটা গলালে কিছুই পাবে না, ওটা একটা কাগজ। কিন্তু কাগজের উপরে যদি 500 টাকা লেখা থাকে তাহলে সেই 500 টাকার অনুযায়ী কাজ দেবে। যদি 100 টাকা লেখা থাকে তাহলে 100 টাকা অনুযায়ী আমরা ক্রয় বিক্রয় করতে পারবো। তার মানে এর অন্তর্নিহিত মূল্য এবং বাহ্যিক মূল্য আলাদা, সেটা হচ্ছে টোকেন অর্থ। যেটা আমাদের ভারতবর্ষে যা ধাতব মুদ্রা, পত্র মুদ্রা যা আছে সেগুলো সবই টোকেন অর্থ। সব বিভিন্ন দেশে যা আছে এখন প্রচলিত সব টোকেন অর্থই প্রচলিত আছে। আর প্রামাণিক অর্থ ওই অন্তর্নিহিত মূল্য এবং বাহ্যিক মূল্য, মানে ইন্ট্রিনসিক ভ্যালু এবং ফেস ভ্যালু কিন্তু এক হয় আর কি, মানে যা উপরে লেখা থাকবে এবং সেই ধাতুটাকে গলিয়ে একই রকম যদি পাওয়া যায় সেটাকে প্রামাণিক অর্থ বলা হবে। তো আশা করি তোমরা অর্থের কাকে বলে এবং অর্থের শ্রেণী বিভাগ করবে। এবার তোমাদের আমানত মুদ্রা কাকে বলে সেটা আমার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, যে আমানত অনেক কাকে বলে, কি প্রকার। মোটামুটি যেহেতু এর পরে আছে আমানত
আমানত মুদ্রা, তোমাদের বই জয়দেব সরকারটা একটুখানি হলো আমানত অর্থ রয়েছে। তো আমানত অর্থ কি মোটামুটিভাবে জেনে রাখো যে আমরা যে অর্থটা ব্যাংকের কাছে জমা রাখি, ব্যাংক জমা আকারে কিন্তু কোনো দ্রব্য নেয় না, টাকা নেয়, সেই টাকাকে ব্যাংকের ভাষায় আমানত বলা হচ্ছে। তাহলে এই গেল আমানত অর্থ। কয় প্রকার আছে? বিভিন্ন প্রকারের কিন্তু আমানত আছে, চলতি আমানত, মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত, এইগুলো রয়েছে। এবার তারপরে আমানতের উপরে আমার একটা ভিডিও আছে, যেটা তোমাদের আমি সেন্ড করে দেব। আমানত অর্থের বদলে তোমরা শেখো অর্থের যোগান কাকে বলে। তাহলে অর্থের যোগান, এটা হচ্ছে সাপ্লাই অফ মানি। তো এটা একটুখানি পড়িয়ে আমি ভিডিওটাকে করব। আমাদের রিজার্ভ ব্যাংক মানে ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI 1978 সালে অর্থের যোগান বলতে M1, M2, M3 এবং M4 দিয়ে বুঝিয়েছে। এবার আমাদের জানতে হবে M1টা কি। M1টা হচ্ছে জনসাধারণের হাতে থাকা বিভিন্ন অর্থমুদ্রা এবং ধাতব মুদ্রা, মানে যত পেপার কারেন্সি এবং কয়েন্স রয়েছে। তার সঙ্গে আমি যখন জনসাধারণ বলছি, এখানে কিন্তু সরকার আসবে না। ব্যাংক ব্যবস্থার যতগুলো ব্যাংক থাকবে, মানে শিল্প ব্যাংক, সমবায় ব্যাংক, তোমরা পরে পড়বে এইগুলো, তো এইগুলো কিন্তু জনসাধারণের মধ্যে আসবে না। তার কারণ কি, এইগুলোই কিন্তু অর্থের যোগান দেয়। খালি জেনে রাখো জনসাধারণ বলতে এই আম জনতা, দেশের জনসাধারণ যেমন বোঝায়, প্লাস অব্যাংক আর্থিক সম্পত্তি। তো এই জনসাধারণের হাতে যা আছে পত্রমুদ্রা এবং ধাতব মুদ্রা, তার সঙ্গে যোগ হয় বাণিজ্যিক ব্যাংক এবং সমবায় ব্যাংকের চাহিদা। আমি M1টাকে আগে ভালো করে বোঝাই। এর হাতে থাকা চাহিদা। আচ্ছা, চাহিদা আমানতটা কি? চাহিদা আমানত হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বা সমবায় ব্যাংকের কাছে যে আমানত রাশিটা সঞ্চিত হয়েছে, সেটা চাহিদা মাত্র আমরা চেক কেটে এটা তুলতে পারি। তাই চাহিদা এর হাতে থাকা যত পেপার কারেন্সি অ্যান্ড কয়েন্স, এই দুজনের হাতে থাকা চাহিদা আমানত, এবং রিজার্ভ ব্যাংকের হাতে থাকা বা এর কাছে থাকা কি অন্যান্য আমানত। আচ্ছা, এইটাকে কি বলছে? এইটাকে একটা ইংলিশের একটা লেটার দিয়ে করা হয়, এটা হচ্ছে সি। আর বাণিজ্যিক ব্যাংক এবং সমবায় ব্যাংকের কাছে যে চাহিদা আমানত আছে, এটাকে বলে ডিডি, ডিমান্ড ডিপোজিট। আর রিজার্ভ ব্যাংকের হাতে যা অন্যান্য আমানত রয়েছে, মানে আদার ডিপোজিট, এটাকে ওডি দিয়ে চিহ্নিত করা যায়। তাহলে আমাদের M1টা মানে কি হলো? সি প্লাস ডিডি প্লাস ওডি।
সি হচ্ছে জনসাধারণের হাতে থাকা পত্র মুদ্রা এবং ধাতব মুদ্রা। ডিডি বা চাহিদা আমানত মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এবং সমবায় ব্যাংকের হাতে থাকা চাহিদা আমানত। এবং ওডি মানে হচ্ছে রিজার্ভ ব্যাংকের হাতে আরো অন্যান্য আমানত থাকে, যেটাকে আদার ডিপোজিট বলছে, সেটা নিয়ে এবার M2টা হচ্ছে এই M1 মানে এই পুরো তিনটে M1 যেটা সেটা প্লাস পোস্ট অফিসের হাতে থাকে সঞ্চয়ী আমানত। পোস্ট অফিসেও তো লোকেরা টাকা জমান, সেই টাকা হচ্ছে যেটা বেশ মেয়াদি আমানত, মানে এর মধ্যে লোকেরা তোলে না, সেইটা হচ্ছে পোস্ট অফিসের হাতে থাকা আমানত রাশি হচ্ছে এই M2। এবার এসো M3 হচ্ছে M1 মানে তোমরা সবাই জানো এই তিনটে প্লাস M1 প্লাস ব্যাংক যে আছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে, ব্যাংকের হাতে, এটা তো চাহিদা আমানত 3 প্রকার, তোমরা দেখে নেবে ভিডিওটা। ব্যাংকের হাতে কিছু থাকে আমানত, যেটা হচ্ছে চাহিদা আমানত, সঞ্চয়ী আমানত বা মেয়াদি আমানত, মানে এর হাতে থাকে মেয়াদি আমানত। মেয়াদি আমানত মানে কি, একটা সময়সীমার আগে চাহিদা মাত্র আমরা চেক কেটে তুলতে পারছি না। ব্যাংকের হাতে যে মেয়াদি আমানত রয়েছে সেইটা এর সঙ্গে যুক্ত হয়, এই M1 এর সঙ্গে, মানে এই তিনটে। এবং ব্যাংকের কাছে যে মেয়াদি আমানত, মেয়াদি কথাটা মেয়াদ মানেই হচ্ছে একটা সময়সীমা, সেই সময়সীমার আগে যে আমানত রাশি তুলতে পারা যাচ্ছে না তাকে আমরা মেয়াদি আমানত বলছি। তাহলে M1 এর সঙ্গে ব্যাংকের মেয়াদি আমানত, আর M1 এ ছিল চাহিদা আমানত, তার মানে চাহিদা আমানত চলে আসছে, মেয়াদি আমানত চলে আসছে। আর তাহলে M4টা হচ্ছে M1 প্লাস পোস্ট অফিসের কাছে থাকা, এই পোস্ট অফিসের কাছে থাকা মোট আমানত, টোটাল আমানত, খালি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ছাড়া পোস্ট অফিসের কাছে থাকা মোট আমানত, যা যা আমানত আছে পোস্ট অফিসের কাছে সব আমানত। কিন্তু এখানে বলতে হবে NSC বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ছাড়া, বাদে, এটা বাদ দিয়ে পোস্ট অফিসের হাতে যেই মোট আমানত রয়েছে প্লাস এই M1, এটা নিয়ে M4। তাহলে এইগুলোকে নিয়ে RBI 1978 সালে অর্থের যোগান বলতে এই M1, M2, M3, M4 করে বুঝিয়েছে। আর কিন্তু আমরা যখন ব্যাংকিং ব্যবস্থা পড়াই তখন কিন্তু M1 মানে অর্থের যোগান বলতে আমরা কিন্তু সংকীর্ণ অর্থে এই M1কেই বুঝি। এই জনসাধারণের হাতে পত্রমুদ্রা, ধাতব মুদ্রা বা বাণিজ্যিক ব্যাংকের হাতে যে চাহিদা মুদ্রা বা রিজার্ভ ব্যাংকের হাতে অন্যান্য মুদ্রা, এই M1কেই বুঝি। অর্থাৎ যে টাকাটা সার্কুলেট হচ্ছে বাজারের মধ্যে লেনদেন হওয়ার জন্য ঘুরছে, সেটাকেই আমরা বলছি। যেটা সঞ্চয় টঞ্চয় হয়ে এসছে সেটা M2, M3, M4 এ ইনক্লুড করা হয়েছে, কিন্তু সাধারণত আমরা যখন ব্যাংকিং সিস্টেম পড়াই তখন M1টা সংকীর্ণ অর্থেই আমরা ধরে নিই। তো এর পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো ব্যাংকিং সিস্টেম, কিন্তু প্রথমে তোমাদের নবম অধ্যায়টা